বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীরও যুক্ত হয়ে গেলেন, যেটা খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন। যেমন 5 তারিখে যদি আমাদের সেনাবাহিনী প্রধান বলতেন যে সবকিছুই যেহেতু আমাদের কোটা আন্দোলনের দাবি মেনে নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন কিংবা দিচ্ছেন, সেইখানে আর কারোর কোনো দাবি থাকতে পারে না, আপনারা করে যান, আর কোনো জীবন নষ্ট করবেন না, অগ্নি সংযোগ করবেন না, লুটপাট করবেন না, করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না, এটা যদি বলতো, তাহলে পরবর্তী যে মানুষ হত্যা, পরবর্তী যে গণহত্যাটা হলো, পুলিশ হত্যা হলো, জনগণকে ধ্বংস হতে গেল, আপনার পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, সব তাদের ব্যবসা বাণিজ্য বিনষ্ট হয়ে গেল, সেটি হয়তো হতো না। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গোপালগঞ্জ বাংলাদেশের একটি ছোট শহর, কিন্তু গোপালগঞ্জ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত। তার কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান কাণ্ডারি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেটি জন্মস্থান, সেখানেই রয়েছে তার সমাধি, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তারও জন্মস্থান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, এবং তিনি সেখানকার দীর্ঘদিনের সাংসদ, এখন প্রাক্তন সাংসদ, কারণ সংসদ ভেঙে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে গোটা বিশ্ব জুড়েই একটা বিতর্ক দেখা দিয়েছে যে গত বুধবার যে নৃশংসতা গোপালগঞ্জে মানুষ প্রত্যক্ষ করেছে, সেনা এবং পুলিশের অত্যাচার, মূলত সেনাবাহিনীর অত্যাচার। তো সেই বিষয়ে আমি মিস্টার খানের সঙ্গে কথা বলতে চাই। স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই, আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। গোপালগঞ্জের ঘটনা তো আপনি নিজেও নিশ্চয়ই ঘরে বসে প্রত্যক্ষ করেছেন, এবং আপনার যেহেতু অভিজ্ঞতা আছে স্বরাষ্ট্রমন্ত্রক চালানোর, ফলে আপনি কি দেখলেন এবং কি হওয়া উচিত ছিল আর কি হলো? বাংলাদেশ জন্মের শুরু থেকেই আমরা গণহত্যা দেখেছি। আমরা আর্মির যে নির্বিচারে গুলি গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া, পাকিস্তান আর্মির থেকেই আমরা দেখে আসছি। বাংলাদেশের মানুষ সবসময় প্রতিবাদী, সবসময় তারা ন্যায্য জিনিসটা আদায় সংগ্রামের মাধ্যমে আদায় করে নিয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। এমনি তো স্বাধীন হয়নি, তখন যে জেনোসাইড আপনারা লক্ষ্য করেছেন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, আমি দেখেছি মাইলের পর মাইল বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। বন্ধু প্রতিম দেশ ভারতে আশ্রয় নেওয়ার জন্য চলে আসছে। আমরা তখন দেখছি ভারত সরকার 1 কোটি লোককে আশ্রয় দিয়েছে, তাদের খাদ্য সরবরাহ করেছে, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আমাদেরকে সবকিছু করেছেন। এই মাটি বাংলাদেশের এই স্বাধীনতার মাটিটি শুধু বাংলাদেশের মানুষ দ্বারাই মুক্তিযোদ্ধাদের দ্বারাই রঞ্জিত হয়নি। এখানে ভারতের 15,000 আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের রক্ত, কাজেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই সমস্ত রক্ত ঝরানো দিনগুলো আমরা স্মরণ করছি, এবং আমাদের বন্ধু প্রতিবেশী দেশ সবসময় যে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছেন তারও সেটাও স্মরণ। আমরা যতগুলি ঘটনা বাংলাদেশে ঘটেছে, অঘটন যতগুলি ঘটেছে, সবগুলি কিন্তু সেনাবাহিনীর মত। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা, এটাও 1975। এরপরে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, সেটাও সেনাবাহিনী করেছে। তিনি একজন সেনা জেনারেল ছিলেন এবং রাষ্ট্রপতি হলেন, তারপর তারই সেনাবাহিনী তাকে হত্যা করলো। তিনিও সেনাবাহিনীর প্রধান হিসেবে আমরা যাকে হারিয়েছিলাম যুদ্ধে, 71-এর যুদ্ধে, সেই পাকিস্তানি বাহিনী, সেই জামাত ইসলাম, সেই রাজাকার আল বদর যারা তৈরি করেছিল, তারা একটা এবং অন্যান্য বৈদেশিক সহযোগিতায়, যেমন পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, তাদের ডাইরেক্ট সহযোগিতায় এই আমাদের হঠাৎ করেই আমাদের 5ই আগস্ট আমাদেরকে ক্ষমতাচ্যুত করা হবে। একটা জিনিস আমি জাস্ট একটু থামাচ্ছি, আপনি যে সেনাবাহিনীর যে ভূমিকার কথা বললেন, স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা, সেগুলি তো যা দেখা যাচ্ছে যে তারা তাদের যে পূর্বসূরি তাদেরকে অনুসরণ করেছে, ইয়াহিয়া খান বা তার আগে আরো যারা সামরিক জেনারেল ছিলেন, তারাও তো একইভাবেই
নিপীড়ন, নির্যাতন এবং মানে কারফিউ জারি, কথায় কথায় এই যে বিষয়গুলো, মানে যেটা বাংলাদেশের স্বাধীনতার আগের যে পর্বগুলো, মানে 1947 থেকে 1971, এই সময় তো আমরা দেখেছি যে সেখানে সেনার একটা মানে শাসন সমান্তরালেই চলেছে। আমি বলতে চাচ্ছি যে আমাদের এইবারও এই বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীরও যুক্ত হয়ে গেলেন, যেটা খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন। আর কোনো জীবন নষ্ট করবেন না, অগ্নিসংযোগ করবেন না, লুটপাট করবেন না, করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না, এটা যদি বলতো, তাহলে পরবর্তী যে মানুষ হত্যা, পরবর্তী যে গণহত্যাটা হলো, পুলিশ হত্যা হলো, জনগণকে মানে ধ্বংস হতে গেল, আপনার পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, মানে তাদের ব্যবসা বাণিজ্য বিনষ্ট হয়ে গেল, সেটি হয়তো হতো না। আমি সেখানেই বলছি, সেখানে যেটা করা উচিত ছিল তারা কিন্তু সেই কাজটি করে। আজকে গোপালগঞ্জের কথা যদি ঘুরে ফিরে আসে, গোপালগঞ্জ এমন একটি জায়গা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, এই অজগ্রামেই তিনি বেড়ে উঠেছেন এবং তিনি এখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন বঙ্গবন্ধুর থেকে। আমি এটাই বলতে চাই, বঙ্গবন্ধুর 32 নম্বর, যেটাকে আমরা গণতন্ত্রের সূতিকাগার বলি, যেটাকে আমরা বলি যে এখান থেকে দেশ স্বাধীনতা করার যে মানে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, মানে বাংলাদেশ রাষ্ট্রের গর্ভগৃহ, মানে সন্তান যেমন মায়ের গর্ভে জন্মায়, বাংলাদেশ রাষ্ট্রের গর্ভগৃহ হচ্ছে 32 নম্বর ধানমন্ডি। তারা করতে পারে। এর আগে তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল, বিএনপি সরকার তো করেনি। তার কারণ ছিল, তারাও একটা গণতান্ত্রিক সরকার ছিল, জনগণের ভোটে তারা আসছিল, তারা জনগণের প্রতি শ্রদ্ধা করে এবং বাংলাদেশকে স্বাধীনতা সংগ্রামও তারা মেনে শ্রদ্ধা করে। সেই জন্যই তারা এই 32 নম্বরে হাত দেয়নি। তারা মানে এই যে বঙ্গবন্ধুর ইতিহাস, তারা কিন্তু ওই বঙ্গবন্ধুর মোরাল ধ্বংস করা, এইগুলির মধ্যে তারা জড়িত হয়। এখানে কারা জড়িত হয়েছে, কারা ছিল, সবই আজকে বেরিয়ে আসছে। সেই যে পরাজিত বাহিনী, যারা নাকি যুদ্ধে পরাজিত হয়েছিল 71-এ আমাদের সঙ্গে যুদ্ধে, তারাই আবার ঘুরে ঘুরে আবার সেই পাকিস্তান, আবার যারা এই স্বাধীনতার বিরোধী চক্র ছিল, তারাই একত্র হয়ে কিভাবে এটা করলো আমরা সেটা সবই জানি। গোপালগঞ্জে বুধবার যে ঘটনাবলী হলো, সেটা আপনার কি মনে হয়, মানে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকা উচিত ছিল আর কি তারা পালন করলো ওখানে? সেটাই বলুন। যে গোপালগঞ্জ সকালে ওখানকার বিক্ষুব্ধ জনতা যখন শুনতে পারলো, যখন ওই যে এনসিপির আপনার এক সমন্বয়ক বললো, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো যে তারা গোপালগঞ্জ যাবে এবং গোপালগঞ্জে জাতির পিতার সমাধি সেটাও শেষ করবে, তখন আমাদের গোপালগঞ্জে, শুধু গোপালগঞ্জের মানুষ নয়, সবারই রক্তক্ষরণ হয়েছে এবং সবাই ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে। শুধু গোপালগঞ্জ নয়, বিভিন্ন জায়গা থেকেও তারা গোপালগঞ্জকে রক্ষা করার জন্য প্রচেষ্টা নিয়েছে। আমরা দেখছি পুলিশ প্রথম বাধা দিয়েছে, বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরেই চড়াও হয়ে গেছিল। তারপরে দেখলাম বিক্ষুব্ধ জনতা তাদের ইগুলো যেখানে মিটিং করবে সেই জায়গায় যে তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে। কিন্তু এর পরে আমরা দেখলাম তারা যখন চলে গেল, তখন দেখলাম মানে যারা নাকি আসতেছিল এই দল, এনসিপির দল, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা আসছে। আমরা সেই দৃশ্যগুলি দেখলাম, এসেই আবারও শুরু করলো, মানে তারা তাদের যে মনের কথা, তাদের যে কথাগুলো বলা শুরু করলো। এর সুরেই মানে বিক্ষুব্ধ জনতা আবার একত্রিত হয়েছে। এবং সেই সময় আমরা দেখলাম পুলিশ তখন যতখানি ছিল, পুলিশ নিষ্ক্রিয়র মতোই ছিল, কিন্তু আমরা আর্মিকে দেখলাম আর্মিকে দেখলাম বলতে যে তোমরা টার্গেট অনুযায়ী গুলি করো, এলো পাথারে গুলি করো না, সরাসরি গুলি করো। বাংলাদেশের প্রতি যে তাদের এত কষ্ট, বাংলাদেশের তারা স্বীকার করে না, এই আর্মি এবং তাদের কমান্ডার এতটুকু তাদের থাকতো, দরদ থাকতো, তাহলে এই ঘটনা ঘটাতে পারে নাই। জাতির পিতার শেষ স্মৃতিটাও তারা নষ্ট করার জন্য যারা ওখানে গিয়েছিল, তাদেরকে তারা আগলে রেখে গুলির পর গুলি মানে ছেড়ে সারা গোপালগঞ্জ একটা আতঙ্কের শহর বানিয়েছে। আমরা তাৎক্ষণিক দেখলাম, আমরা আরেকটা জিনিস আমরা দেখেছি, একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল এবং তার ডেড বডিটা দেখলাম উঠাচ্ছে। কি ধরনের পুলিশ, মানে ডাইরেক্ট
মানে শর্ট করা হয়, মানে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। হুম, একটা হুম, মানুষ যখন সারেন্ডার করে তারপরে তার প্রতি হলো তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া। ঠিক। তাহলে যদি আহত থাকে শুশ্রূষা করে জেলখানা, এবং আমরা দেখলাম এই ছেলেটিকে তারা গুলি করে তার মুখের উপরে উট দিয়ে লাফাচ্ছে। হুম, আপনারা সেই দৃশ্যটাও দেখেছেন। হুম, এটাও কিন্তু আমি মনে করি না কোন সভ্য দেশের কোন দেশের আর্মি এই কাজটি করতে পারে। এই হুম, কাজটিও তারা করছে, এবং এইটা সারা বিশ্বে আমি মনে করি আপনারা আজকে যেভাবে আমাকে জিজ্ঞাসা করেছেন, হুম, আপনারা সারা বিশ্বে এটা জানিয়ে দেন কি বর্বররা কতখানি নৃশংস এরা হুম, এই ঘটনাগুলি ঘটাতে পারলে। তারা ডাইরেক্ট বলতেছে টার্গেট গুলি করো, সরাসরি গুলি করো। হুম। আর এইরকম মৃত্যু একজন কিসের উপরে কিভাবে মৃতদেহের উপরে লাথি মারছে বা বুট দিয়ে চাপ দিচ্ছে মৃতদেহের উপরে, সেটা ভিডিওতে দেখা গেছে সেটা। সেটাই আমরা বলি, আমরা তো ওখানে ছিলাম না, যা আমরা দেখেছি। যদিও সরকার তো চেষ্টা করেছে। আপনাদের কি মনে হয় যে মানে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই নেমে পড়েছে এখন সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী? আমি তাদের যে ভূমিকা, হুম, হুম, এটাই প্রমাণ। হুম, আমি সেটা বলতে চাই না, আমি বলি যে তারা যেগুলো করছেন, হুম, যারা দায়িত্বে আছেন এখন, যারা এই দায়িত্ব নিয়ে গোপালগঞ্জ গিয়েছিলেন, হুম, তাদের ভূমিকাটা বলছি। হয়তো আমি এটা কখনো বিশ্বাস করি না সারা আর্মি এটার সঙ্গে যুক্ত। হুম, আমি মনে করি যাদেরকে সেখানে পাঠিয়েছিল তাদেরকে বোধহয় বেছে বেছেই পাঠিয়েছিল, যারা নাকি মানে বাংলাদেশ চায় না, বা বাংলাদেশের জাতির পিতাকে তারা এই করে না, সম্মান প্রদর্শন করে না, তাদেরকে বোধহয় বেছে বেছে পাঠিয়েছিল। কারণ সারা আর্মি এটা করতে পারে বলে আমি এখনো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে তাদের আর্মির ভিতরে একটা গ্রুপ যেটা করেছে তাদেরকে বোধহয় চিহ্নিত করে এখানে পাঠিয়েছিল, আমি মনে করি। আমি সেই জন্যই মনে করি। আপনি 5ই আগস্টের সময়কার ঘটনা বলছিলেন যে ওই সময়তে সেনাবাহিনী কি করতে পারতো আর কি করলো। তো তাহলে কি মানে সেনাবাহিনী বলতে সেনা কর্তাদের কথাই বলতে চাইছি, যে সেনা কর্তারা তারাও এই যে দেশি বিদেশি ষড়যন্ত্র তার অংশ, তারাও ছিলেন, মানে শীর্ষ কর্তাদের কথা বলছি আমি। যদি বিশ্লেষণ করেন, হুম, এটা প্রতীয়মান হয় ওই রকম, ওই দিকেই যায়, ওই দিকেই আঙ্গুল নিদর্শিত হয়। এটা সবাই বলবেন। এটা আমার আজকে আজকে যদি বিনা কারণে গুলির পর গুলি, আজকে আনঅফিসিয়ালি আমরা জানতেছি প্রায় 21 জন নিহত হয়েছে, এবং 21 জনের মধ্যে গোপালগঞ্জে তারা বলতেছে 4 জনের কথা। এর হাসপাতালে যারা নাকি চিকিৎসায় গিয়েছিল তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়নি আমি শুনতেছি, এবং তাদের মধ্যে অনেকেই মানে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সেটা আমরা শুনতেছি। এবং এই ফিগার 20-এর উপরে নাকি, আমি সঠিক এটা জানি না, আমি তখন দিল্লিতে ছিলাম, আমি কাজেই সঠিক এটা আমি জানি না। এখন আমরাও আপনাদের মতনই বিভিন্ন তাদের তো পোস্টমর্টেম যে 4জনের মৃত্যুর কথা বলা হলো, তাদের ময়না তদন্তও হলো না, ফলে তারা যে গুলিতে মারা গেল সেই অফিসিয়াল রেকর্ডটাও রইলো না যে তারা গুলিতে মারা গেছে, মানে তাদের ময়না তদন্ত করানো হয়নি। না ক্লেম করতে পারে যে তারা সেই জন্য ময়না তদন্ত গুলি হয়নি, এবং কোন কোন জায়গায় শেষকৃত যেটা আমরা মানে মুসলমান ধর্মাবলম্বীরা জানাজার নামাজ আদায় করে সেটাও করতে দেয়নি, কারণ সেখানে যদি নামাজ আদায় করার এই করতো, পারমিশন দিত, লাখো মানুষের ঢল নামতো সেখানে, সেই জন্য সেটাও করতে দেয়। এই ধরনের মানে অত্যাচার, এই ধরনের নিপীড়ন আমরা পাকিস্তান আর্মিকে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি, পারিবারিক যে মানে গুলি করার দৃশ্য দেখেছি। এইরকম কোন খবর, এই যে যশোরের এক জায়গায়, তার নামটা আমি এই মুহূর্তে মনে আসছে না, একদিনে মানে 24 ঘন্টার মধ্যে সেখানে 18,000 লোককে গুলি করে মেরে ফেলেছিল। এই ঘটনাটাও কিন্তু তখনকার পাক আর্মি করেছে। এইগুলি সবগুলোই মনে করিয়ে দেয় যে আর্মি আমাদের বিদেশে শত্রুর থেকে রক্ষা করবে, সেই আর্মি এখন আমাদের দেশে এসে আমাদের জনগণকে হত্যা করছে, এটাই আমরা দেখছি। 5 আগস্ট নিয়ে কিছু কথা জানা যাচ্ছে যে ঢাকার চারধারকে সুরক্ষিত করা হয়েছিল, কিন্তু মানে পরবর্তীকালে দেখা গেছে যে ভোর থেকে সেই ব্যারিকেড গুলো সেনাবাহিনী তুলে দিয়েছিল। এরকম কোন তথ্য কি পরবর্তীকালে আপনারা পেয়েছেন এই মানে অভ্যুত্থানের পরে? উত্তরা পয়েন্টে ওখানে মানে কয়েক হাজার লোক আসছিল,
হুম। কয়েক হাজার মানে 2000 2500-এর মতো হুম। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি। সেখানে আমাদের পুলিশ ছিল, পুলিশকে সরিয়ে দেওয়া হলো। পুলিশকে সরিয়ে দেওয়ায় কিছুক্ষণ পরে আর্মি ওখানে এলো। আর্মি তাদেরকে আর ডিফেন্ড না করে তাদের আসার জন্য ব্যারিকেড খুলে দিলেন, এবং সারা এই মেসেজটাই যখন পৌঁছে গেল যে আর্মি ওয়েলকাম জানাচ্ছে, তখন সমস্ত জায়গা থেকেই এই চলে আসলো। মানে আপনি বলছেন যে তার মানে অভ্যুত্থানটা অনেকটাই আর্মি স্পন্সর্ড বা আর্মি সহযোগিতাতেই সম্পন্ন হলো শেষ পর্যন্ত, মানে তারা একটা ইচ্ছা করলে তখনই এটা কন্ট্রোল করতে পারে, তারা সেটা করে নেই, তার দায়িত্ব তারা এড়াতে পারে না। কিন্তু আপনার সঙ্গে তো 2 বা 3 তারিখ সেনাপ্রধানের উপস্থিতিতে একটি বৈঠক যেখানে আপনিও ছিলেন, এবং সেখানে সম্ভবত তিনি কিছু মানে ব্যবস্থাপনার কথা বলেছিলেন যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তো সেগুলো কি ছিল এবং ফাইনালি সেগুলো কি দেখা গেল, মানে উনি কি ব্যবস্থা নিলেন? আমি মানে ওয়াকারুজ্জামানের কথা বলছি, সেনাপ্রধানের কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতে মাত্র 11:15-টার সময় একটা মিটিং মানে ওনারা আসছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এবং আরো 2-1 জেনারেল উপস্থিত ছিলেন। স্পষ্টতর ভাবেই আমাদের সেনাবাহিনীর প্রধান আমাদেরকে কনফার্ম করলেন যে কোন পলিটিক্যাল শক্তির আর প্রয়োজন হবে না। তিনি দায়িত্ব নিলেন যে ঢাকা এবং প্রধানমন্ত্রীর সিকিউরিটি আমাদেরকে, এটাই তিনি মানে খুব জোরের সঙ্গে বললেন। এবং আমি তার এই ধরনের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি তখন 11:15-টার দিকে চলে আসছিলাম। এবং সকালবেলায় 10:30 পর্যন্ত সব কিছুই কন্ট্রোলে ছিল। 10:30টার পরের থেকে আমরা দেখলাম যেন সবকিছু মানে তছনছ হয়ে গেল, সাজানো জিনিসটা একদম শেষ হয়ে গেল। তাই আমরা দেখলাম গণভবনের ভিতরে মানুষ ঢুকে পড়লো, আমরা দেখলাম বাড়ির পর বাড়ি অগ্নিসংযোগ করলো, আমরা দেখলাম যে যেখানে পারছে লুটতরাজ, যে যেখানে পারছে ভাঙচুর, মানে এই চললো। আমরা এই দৃশ্যগুলো, মানে আপনি বলছেন যে তিনি একটা পরিকল্পিত বেইমানি করলেন আপনাদের সঙ্গে, সরকারের সঙ্গে, যে সরকার তাকে নিয়োগ দিয়েছিল। দেখুন, আমি যেটুকু দেখেছি সেটিও আমি বলেছি। এখন আপনারা বিশ্লেষণ করবেন, আপনারা করবেন, আপনারা সাংবাদিক, আপনারা মূল তথ্য বের করার জন্য আপনারা সবসময় গবেষণা করেন, আপনার সেই দায়িত্বটুকু আপনার। আমি শুধু এইটুকু বলে, আমি যা দেখেছি, যা শুনেছি, আমি যতটুকু আমি প্রেজেন্ট ছিলাম সেইটুকুই ঘটনাগুলো আমি বললাম। না, আমি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি ভালো থাকুন। নমস্কার।